স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আমজনতার আজকের বিষয়ে কার এত দুঃসাহস? আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ বাদল খান, কলাপাড়া উপজেলা, পটুয়াখালী জেলা থেকে। আর আমাদের সঙ্গে থাকবেন মোহাম্মদ বাহাদুর, শিলই ইউনিয়ন, মুন্সিগঞ্জ। এই দুজনের কাছে আমরা একটি বিশেষ কারণে যেতে চাচ্ছি। তাদের মনে একটা ক্ষোভ আছে, দুঃখ আছে, সেগুলো আজকে তারা আমাদের সাথে বলবেন, আমাদের সাথে ভাগাভাগি করবেন। মোহাম্মদ বাদল খানের কাছ থেকে আমি জানতে চাই, বলেন তো মোহাম্মদ বাদল খান, আপনি যে আশ্রয়ণ প্রকল্পে ঘর পেলেন, তারপর কি হলো, কিভাবে পেলেন? আমাদের থেকে আইডেন্টি কার্ডের ফটোকপি নিয়ে আছে আর ছবি নিচে 2 কপি। এই আমরা দিয়েছি। দেওয়ার পরে আমাদের জায়গাটা রেজিস্ট্রি করে দিছে, এখানে ঘর তুলে দিছে, আমাদের এখানে আনছে, আমরা ঘরের ভিতরে উঠে গেছি। উঠে যাওয়ার পর ঘরগুলা আবার কোন লোকজন আইলো বলতে পারি না, চিনি না। আয়া পরীক্ষা নিরীক্ষা করলো, আবার কিছু কিছু ঘর ভাড়া পাইলো। ও ভাড়া পাওয়ায় তারা ঘর মাপ দিল, মাপ দিয়া দেখতে আছে 10 ইঞ্চি দিছে, এটা হাই। এই জায়গাতে এরা 8 ইঞ্চি হাই করে ঘর তুলে দিয়ে ঘর আমাদেরকে পাকাপুকা করে কমপ্লিট করে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পর ঘর কিছু ফাটছে, ফাটার পরে এরপরে ওই যে হাইগুলা এগুলা দেখছে, দেখে লোকজনে তারা এখানে আসলো। আসার পরে লোক পাঠাইলো আজকে 3 দিন ধরে। আর আমাদের এই কাজগুলো আবার করতে আছে। ফলনগুলো সব ভাঙ্গাল আছে, আর ওই 2 ফুট হাইটা আমাদেরকে উঠাই দিছে ওই চা লাগলি দিয়া। এখনো আস্তর করে নাই, এটা এইভাবে করিয়া প্রত্যেকটা ঘর এইভাবে করে দিতে হবে। আচ্ছা, আমি একটু মোহাম্মদ বাহাদুরের কাছ থেকে জানতে চাই, আশ্রয়ণ প্রকল্পে কিভাবে ঘর পেলেন, কি সমস্যা আপনার? আমি তো বললাম, আরেকবার বলবো। আমি তো বাদল খানের সঙ্গে কথা বললাম, আমি এখন মোহাম্মদ বাহাদুরের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, বলছেন। আচ্ছা, আপনি ছিলেন মোহাম্মদ বাহাদুর? জি, মোহাম্মদ বাদল খান। জি, মোহাম্মদ বাদল খান, আপনি যদি শুনতে পান আমাকে, আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছেন, একটু যদি বলতেন যে কিভাবে পেলেন, কি সমস্যা এখন আপনার? আসসালামু আলাইকুম। আমার এলাকার যে ঘরের তালিকা নেওয়ার পরে আমাদের ডাকছে, ডাকার পরে বলছে যে ভূমিহীনদের ঘর দিবে আসছে। ভূমিহীনদের কথা বলার পরে আমরা ভূমিহীন এরা বাছাই করতেছে, আমাদেরকে বলছে এই দিতে হবে, ভোটার আইডি কার্ড দিতে হবে আর খাস জমিনের দিতে হবে। কি দিতে হবে, কি দিতে হবে বললো? বলছে খাস জমিনের পর্চা দিতে হবে। আচ্ছা, খাস জমিনের পর্চা দিতে হবে। তো খাস জমিনের পর্চা দিতে হবে এই বলছে। এই শুনানি দিয়ে যাদের জমি জমা আছে, টাকা পয়সা আছে, ঘরের টাকার জন্য তাদেরকে ঘর দিচ্ছে। মুষ্টিমেয় 2-1 লোকের আমার এই পাশে আমরা যেভাবে ভূমিহীন এদেরকে 2-3-4টা ঘর দিচ্ছে, এই তাও 40,000 টাকা করে। আমার ডাকছে, ডাকার পর চেয়ারম্যান আব্দুল জলিল এখন সে বলতেছে যে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা কোথায় গেলে দেবো, দিতে হবে। তারপরে ছাগল টাগল আছে এগুলো বিক্রি করে তারপরে 20,000 টাকা দিই। 20,000 টাকা দেওয়ার পরে তারা মাল অর্ধেক আসছে, আসার পরে সব 2 নম্বরই ইট বালি সিমেন্ট সব 2 নম্বর। এই টিউনারে বলা হয়েছে, টিউনারের নাম্বার লইছে, টিউনের নাম্বার লিয়ে তারা ফোন দিয়েছে, সে বলতে হচ্ছে কয় টাকা দিচ্ছে? 20,000 টাকা। স্যার 20,000 টাকায় ঘর হয়, 40,000 টাকা দিতে হবে, তাহলে ভালো মাল পাবেন, নাহলে পাবেন। মেম্বার করে আছে, এই মাস্টার মেম্বার, সে যাবে, তার কাছে আর বাকি 20,000 টাকা দিলে তাহলে ঘরের ভালো হবে, নাহলে হবে না। এই পরে আবার 20,000 টাকা ধার করে কর্জ টর্জ করে 20,000, এই 40,000 করে টাকা দেওয়ার পরে ঘর উঠেছে। 7-8 দিন পরে ঘরের সামনের ইট খুঁটিগুলো সব ভেঙে পড়ে গেছে। আচ্ছা,
অনেক ধন্যবাদ মোহাম্মদ বাদুল খান, আপনাকে অনেক ধন্যবাদ। যে ঘর একেবারে বিনা পয়সায় পাওয়ার কথা, সেই ঘরের জন্য বাদুল খানকে 20,000 টাকা খরচ করতে হয়েছে। সেই ঘর পাওয়ার পরেও সেই ঘরের খুঁটি ভেঙে গিয়েছে। আমাদের সঙ্গে সম রেজাউল করিম এমপি আছেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, আওয়ামী লীগ থেকে নির্বাচিত পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য। তার কাছে জানতে চাই, বছর না ঘুরতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত বাড়িগুলোতে অনিয়মের চিত্র। উপসচিব ও ইউএনও পর্যায়ে কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এই প্রকল্প নিয়ে গাফলতি কারা দেখাচ্ছে এই দুঃসাহস? ধন্যবাদ আপনাকে এবং যমুনা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতাদেরকে, যারা আমার সঙ্গে আলোচনায় আছেন তাদেরকেও। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্যটা আমাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যে দেশের একজন লোকও আবাসহীন গৃহহীন থাকবে না, যেটা পৃথিবীর কোনো দেশ এত সাহস দেখাতে পারেনি, যে প্রত্যেককে ঘর করে দেওয়া, ঘরের সঙ্গে তাদের 2% জমির মালিকানা দলিল রেজিস্ট্রি করে দেওয়ার কর্মসূচির আওতায় এগুলি করা হচ্ছে। এখন বাংলাদেশে যে পরিমাণ মানুষ গৃহহীন আছে, সকল মানুষকে কিন্তু গৃহহীন মানুষকে গৃহ করে দেওয়ার পরিকল্পনায় পর্যায়ক্রমে এই কাজগুলো করা হচ্ছে। এই ক্ষেত্রে কোনোভাবে ঠিকাদার নিয়োগ করা হয়নি, যে প্রশাসনে যারা কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে এই কাজটি তারা করবেন। কারণ ঠিকাদারকে কাজ দিতে গেলে তাকে একটা অংশ নিতে হয়, আর যে পরিমাণ টাকা বরাদ্দ সেখান থেকে যদি লাভের প্রশ্নটা আসে, তখন দেখা যাবে যে একটি ঘর করার জন্য বরাদ্দটা অপ্রতুল হয়ে যেতে পারে। এভাবেই কিন্তু এই ঘর করার পরিকল্পনা থেকে কাজগুলি করা হচ্ছে। এখন আমরা কিন্তু সমস্ত মানুষকে একসঙ্গে একেবারে ফেরেস্তা করে ফেলতে পারিনি, কিন্তু বিষয়টা হলো যতগুলি ঘর, যতগুলি প্রজেক্ট, সেই তুলনায় যেখানে যতটুকু কমপ্লেইন আসছে, কমপ্লেইন যাদের বিরুদ্ধে, যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখান থেকে খবর আসতেছে সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর কিছু কিছু জায়গায় কিন্তু নরম মাটির উপর ঘর করার কারণে ভেঙে পড়েছে, কোনো জায়গায় ইট বালু যথাযথভাবে না দেওয়ার কারণে ভেঙে পড়েছে, কোনো জায়গায় পানি দিয়ে যেভাবে পিউরিং করতে হয় সেটা না হওয়ার কারণে পড়েছে। সবকিছু মিলে এটা তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিতর থেকে যাদেরকে দায়ে যুক্ত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু কাউকেই ছাড় দেওয়ার কথা না, সেই জায়গা থেকে একটা আত্মবিশ্বাস সকলকে রাখতে হবে যারা ক্ষোভের কথা বলছেন, যে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের এবং তার অগ্রাধিকারের এই প্রকল্পে অনিয়ম যে নিয়ে করবেন, কোনোভাবেই তাদেরকে কোনো পরিত্রাণ পাবে না, বরং যারা ঘরটা পাচ্ছেন তারা যাতে ভালো ঘরটা পান, প্রয়োজনে রিপেয়ার করে দেওয়া, রিকনস্ট্রাকশন করে দেওয়া, সে ব্যবস্থা করা হবে। জি, আমাদের সঙ্গে আবু আলম মোহাম্মদ শহীদ খান আছেন, সাবেক জ্যেষ্ঠ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার কাছ থেকে আমি জানতে চাই, ইউএনও পর্যায়ের 5 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, কিন্তু মুখ্য সচিব ডক্টর আহমদ কাউকাওয়াসের একটা কথা শুনে আমার একটা কথা মনে হলো। তিনি বলেছেন যে আমাদের কাছে লজ্জার ব্যাপার যে প্রধানমন্ত্রী যেটাকে একেবারে ইবাদত হিসেবে নিয়েছেন, সেই কাজটা করতে ব্যর্থ হই, সেটা আমাদের ব্যর্থতা। আমার প্রশ্ন হচ্ছে, জনাব শহীদ খান, প্রধানমন্ত্রী যে প্রকল্পটাকে এত গুরুত্ব দিলেন সেটাকে মনিটর করেছে নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। যারা মনিটর করেছে তাদেরও দায়িত্বে অবহেলা ছিল কিনা এবং তাদেরও শাস্তি হওয়া প্রয়োজন কিনা? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি আনমিউট করুন নিজেকে। আচ্ছা, জি বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। আমি আপনার প্রশ্নটা ঠিক শুনতে পেরেছি। প্রশ্নটা হলো যে যদি এই কাজটা হয়ে থাকে, যেটা প্রধানমন্ত্রীর একটা স্বপ্নের প্রজেক্ট, এবং এই কাজটা তো অবশ্যই মনিটর করার জন্য আমাদের কর্তৃপক্ষ ছিল, এবং তারা কিভাবে মনিটর করলেন, কতটুকু মনিটর করলেন, সেটা তো অবশ্যই একটা প্রশ্ন উঠবেই। এবং যারা মনিটরিংয়ে ছিলেন তাদের যদি অবহেলা থাকে, তারা যদি কর্তব্য ঠিকমতো পালন না করে থাকেন, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথমত তো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাঠ পর্যায়ে যারা এটা দায়িত্বে ছিলেন, এবং তারাই এই কাজটা করেছেন এবং তাদের তত্ত্বাবধানে কাজটা হয়েছে। আমার মনে হয় আমাদের মাননীয় মন্ত্রী যেটা বলেছেন যে এটা ওইভাবে টেন্ডার দিয়ে কাজ না হলেও এটা একটা ডিপিএম মেথডে কাজ করা হয়েছে। কারণ হচ্ছে যে আপনি টেন্ডার প্রসিডিওরে অনেক সময় অনেক ধরনের ঝামেলা থাকে এবং অনেক প্রফিট লসের ব্যাপার থাকে, সে কারণে নিশ্চয়ই কাউকে না কাউকে দিয়ে এই কাজটা করানো হয়েছে। কেন
যে সমস্ত কর্মকর্তার দায়িত্ব এটা ছিল তারা নিজেরাই নিশ্চয়ই এই কনস্ট্রাকশনের কাজটা করেন নাই। কোনো না কোনো পক্ষ, কোনো না কোনো ব্যবসায়ী অথবা ছোট কন্ট্রাক্টর তারা এই কাজটা করেছেন। আমাদের মন্ত্রী একটা কথা বলেছেন যে কোনো কোনো জায়গায় হয়তো জায়গাটা যেটা চুজ করা হয়েছিল, যে স্থানে এই গৃহগুলো নির্মাণ করা হয়েছে সেই জায়গাটা নিচু হতে পারে, কেন খাস জমি ছিল। তো জায়গার যে সাইট সিলেকশন সেখানে ত্রুটি থাকতে পারে। তো এই ত্রুটি থাকাটাও একটা অন্যায় ধরে নিতে হবে, বা এই ত্রুটি থাকাটাও এক ধরনের অযোগ্যতা ধরে নিতে হবে। কারণ আপনি একটা প্রজেক্ট করবেন, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট, এবং আমাদের গৃহহীন মানুষদের গৃহ দেওয়া, এটা একটা ঘোষণা আছে। সেই ঘোষণা অনুযায়ী এটা একটা বিরাট কাজ। সুতরাং আপনি সাইট সিলেকশন কীভাবে করবেন, কাকে দিয়ে কাজটা করাবেন, কী ধরনের ম্যাটেরিয়ালস আপনি সেখানে সাইটে যাবে, এগুলো মনিটর করা অবশ্যই যারা যারা সংশ্লিষ্ট তাদের সবার দায়িত্ব। আরেকটা কথা যেটা একজন বললেন, সম্ভবত ওনার নাম বাহাদুর অথবা কামাল, তিনি বললেন যে তার কাছে ওই যিনি তৃণমূল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন প্রথমে 20,000 টাকা নিয়েছেন, পরবর্তীতে আরও 20,000 টাকা নিয়েছেন। এবং তিনি এটাও বললেন যে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছেন, উপজেলা নির্বাহী অফিসার তাকে বলেছে যে তুমি আরও 20,000 টাকা দাও, না হলে গুণগত সম্পন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল তুমি পাবা না। এটা খুবই অন্যায়, এবং আমার মনে হয় যে এই কথা যদি সত্য হয়, এই অভিযোগ যদি সত্য হয়, নিশ্চয়ই তাকে বিচারের সম্মুখীন করা হবে, এমনকি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের পাশাপাশি ক্রিমিনাল মামলাও দায়ের করা যেতে পারে। সেটা নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী, উনি সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য অ্যাডভোকেট, তিনি নিশ্চয়ই এটা বলবেন। জি, আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি, সাবেক সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, একটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, সেটা নিয়ে তদন্ত হয়েছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এ বিষয়ে নিশ্চয়ই সরকার প্রশংসার দাবি রাখে, তাই না অ্যাডভোকেট জয়নুল আবেদিন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথে যারা আলোচনা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এই বিষয়টি মন্ত্রী বলেছেন যে এই রাষ্ট্রীয় কাজ, আর বাংলাদেশে হত দরিদ্রদের মাঝে ঘর বিতরণ করা, যাদের ঘর নাই ঘর বিতরণ করা, এইটা একটা কঠিন কাজ। এটা আমি মনে করি। তারপরেও প্রধানমন্ত্রী এই দায়িত্বটি করতে হবে। কিন্তু বিষয়টি হচ্ছে, একটু আগে জনাব আবু আলম শহীদ খান যে কথাগুলো বললেন, এবং আপনি প্রথমে যাকে দিয়ে শুরু করলেন যে ঘরের খুঁটি ভেঙে গেছে, এবং আমরা পত্রিকায় দেখেছি কয়েকদিন পূর্বে যে একটা ঘরেরই অর্ধাংশ চলে গিয়েছে। তো এখন কথাটা হচ্ছে যে এই ঘরগুলো যে তৈরি করা হলো, মন্ত্রী বলেছেন যে এইটা কোনো কন্ট্রাক্টর দিয়ে করা হয় নাই, এইটা মাঝখানে কোনো এজেন্ট ছিলেন না। তো এইটা সরাসরি সরকারি কর্মচারীদের এবং যারা এইটা দায়িত্ব দেওয়া হয়েছে তারাই এটা পালন করেছে, এবং একটা মনিটরিং সেলও ছিলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই যে মনিটরিং সেলটা ছিলেন, এই মনিটরিং সেলের মধ্যে কাজ আছে। একটা জিনিস আপনি জানেন যে কোথাও একটা ঘর তৈরি করতে হলে পরে সেই জায়গাটি ঘর তৈরি করার উপযুক্ত কি না, এটা এবং মনিটর করার দায়িত্ব যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এটা মনিটর করে বলবেন যে এখানে ঘর তোলা যেতে পারে। এখন যদি আপনি কাদামাটির মধ্যে একটা ঘর তুলে দেন এবং তারপরে বলে দেন যে সারা বাংলাদেশে যত কোনো লোকই ঘর ছাড়া থাকতে পারবে না, তাহলে তো আমাদেরকে চিন্তা করতে হবে যে বা আমরা কি কাজ করছি, এই কার টাকা এবং কিসের টাকা এবং এই জনগণের টাকা দিয়ে আমরা কি কাজটি করছি। এখন এখানে মামলার কথা বলা হচ্ছে যে, শোনেন, মামলা করেই কিন্তু সমস্ত কিছু সমাধান হয় না। তো এখানে যারা এই মনিটরিং করেছেন, যারা এটার সাথে সরাসরি সম্পৃক্ত, অবশ্যই তাদের বিচার হওয়া দরকার। এবং সেই বিচারটা আমার মনে হয় দুইটা পথ আছে। একটা হচ্ছে তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণ করা এবং যা ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করা, এবং তাদের বিরুদ্ধে যে তারা এটার সাথে তাদের কি কোনো দুর্নীতি আছে কিনা সেটা দেখার একটা
ডিপার্টমেন্ট আমাদের আছে, সেটা করা যেতে পারে। আর মামলা তো করা যেতেই পারে। এখন কথাটা হচ্ছে এই মামলা করলে এই মামলায় যারা সাক্ষী দেবেন, এই মামলায় যারা আপনার সম্পৃক্ত হবেন, তারা সকলেই কিন্তু আমলা। আমাদের দেশটা এখন আসলে জনপ্রতিনিধিদের হাতে নাই, তো আমাদের দেশটা এখন চলে গেছে আমলাদের হাতে। কাজেই আমলারা যে ব্যবস্থা গ্রহণ করবেন সেই ব্যবস্থাই আমাদেরকে এখন মেনে নিতে হচ্ছে সর্বক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে নয়। তাই আমাদেরকে এই যে বিষয়টি, এটা খুবই গরিবের ঘর এবং গরিবের জন্য ঘর প্রধানমন্ত্রী দিয়েছেন, মানুষ আশ্বস্ত হয়েছে, গরিব মানুষেরা বলেছে খুব আনন্দের সাথে যে আমরা একটা ঘর পেয়েছি। এবং সেই ঘর নিয়ে যে এই কাজটি হলো, এই কাজটি হচ্ছে, এখন তো আপনি একটা দুইটা দেখলেন, মাত্র শুরু হয়েছে, এবং ভবিষ্যৎ কি হবে সেটা আমরা এখন বলতে পারি না। আবু আলম সাহেব সরকারি দায়িত্বে ছিলেন বহুদিন পর্যন্ত, অনেক সৎ বিচার, আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে চিনি। তিনি যে লোকাল গভর্নমেন্টের তিনি দায়িত্বে ছিলেন, এবং লোকাল গভর্নমেন্টের একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে যদি কাজ করেছেন, তিনি বলতে পারবেন যে এই যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিভাবে মনিটরিং করে, এবং ঘরে বসে কি মনিটরিং করে, না ঢাকায় বসে মনিটরিং করে, না ফিল্ডে গিয়ে মনিটরিং করে, সেটা উনি ভালো বলতে পারবেন। কাজে আমি একটি কথাই বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে মামলা মকদ্দমাই সমাধান নয়, এটার সমাধান হচ্ছে এই সমস্ত ব্যক্তি, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কর্মকাণ্ডে গরিবের জন্য যে ঘর দেওয়া হয়েছে বা গরিবের জন্য যে টাকা পয়সা দেওয়া হয়, এইটা প্রস্তুত না। জি নিশ্চয়ই। সম রেজাউল করিমের কাছে আবার যেতে চাই এবং তার কাছে মাননীয় মন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই, মন্ত্রী সাহেব, আশ্রয়ণ প্রকল্পে যে ৯/৬ হচ্ছে সেটা কিন্তু নতুন নয়, বা হঠাৎ করে যে আমরা জানতে পারলাম বিষয়টা তা নয়ও, কিন্তু যমুনা টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যম প্রমাণ সহ সচিত্র প্রতিবেদন প্রচার করেছে। আরও আগে ব্যবস্থা নিলে হয়তো আরও একটু ভালোই হতো, তাই না মন্ত্রী সাহেব? দেখুন, আমি একটু পূর্ব ইতিহাসটা সংক্ষেপে একটু বলি। বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে অনেক মানুষই গৃহহীন, ভূমিহীন ছিল। সর্বপ্রথম বঙ্গবন্ধুই কিন্তু ভূমিহীনদের বিনামূল্যে জমি দিয়ে তাদের ভূমিহীন যে একটা কলঙ্কজনক স্ট্যাটাস, সেখান থেকে উত্তরণের জন্য চেষ্টা করেন। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে কিন্তু পর্যায়ক্রমে ভূমিহীন বা বীর মুক্তিযোদ্ধাদের, তারপর বিধবা যারা, অসহায় যারা, দুস্থ যারা, তাদেরকে আবাস করে দিচ্ছেন। সর্বশেষ পরিকল্পনাটা হলো যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একজন লোক দেশের গৃহহীন থাকবে না, এই পরিকল্পনার আওতায় এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। এখন এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যতটুকু এলিগেশন আসছে, সারা বাংলাদেশের 64টি জেলায় প্রতিটি উপজেলায় কিন্তু এটা তৈরি করা হচ্ছে, এমনকি প্রতিটি ইউনিয়নে তৈরি করা হচ্ছে। আপনি যদি কর্মের ক্ষেত্রটা দেখেন, ক্ষেত্রটা এত ব্যাপক, সেই ক্ষেত্রের ভিতরে কাজ করতে গিয়ে যদি কারো ইচ্ছাকৃত ত্রুটি, দুর্নীতির কথা আসে, অনিয়মের কথা আসে, আবু আলম শহীদ খান একটা চমৎকার কথা বলছেন যে সাইট সিলেকশনও যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটাও তাদের অপরাধ। আমরা যখনই তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে, সরকার ঘুমিয়ে না থেকে, তখনই কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপের ভিতরে ডিপার্টমেন্টাল প্রসিডিং, যদি তাদের ভিতর করাপশনের এলিগেশন পাওয়া যায় তাহলে করাপশনের অভিযোগে মামলা হবে, কোনোভাবে ছাড় পাবে না। আর জয়নাল ভাই যেটা বলছেন যে সাক্ষী হতে হবে আমলারা, না, আমলারা এখানে সাক্ষী হওয়ার কিছু নাই। এখানে সাক্ষী হবে ওই যে ভূমিহীন মানুষটা ঘর পেল, তিনি বিধ্বস্ত ঘর পাচ্ছেন, এবং ওটার পর ইনকোয়ারি করার পর যে রিপোর্টটা আসবে, আমলা নির্ভর অবস্থা কিন্তু সরকারের না। একটা সরকার পরিচালনা করতে গেলে সেক্ষেত্রে সিভিল ব্যুরোক্রেসির যেমন প্রয়োজন আছে, ল এনফোর্সিং এজেন্সির প্রয়োজন আছে, এক্সপার্টদের প্রয়োজন আছে, জনপ্রতিনিধির প্রয়োজন আছে, রাজনীতিবিদদের পলিসি মেকিং এর প্রয়োজন আছে। সম্মিলিতভাবে কিন্তু কাজ করতে হয়। কোনোভাবেই সরকার কিন্তু আমলা নির্ভর সরকার না। আমলাদের বাদ দিয়ে, ধরেন আমি মন্ত্রী আছি, আবু আলম শহীদ খান সেক্রেটারি ছিলেন, জয়নাল ভাই আগামীতে হয়তো আরো ভালো দায়িত্বেও যদি কোনদিন যান, আমাদের কাজ করতে কিন্তু সম্মিলিতভাবে সকলকে মিলে নেওয়া হয়।
আমি যেমন আমার কনস্টিটিউয়েন্সিতে 3টি উপজেলা পিরোজপুর, নেছারাবাদ এবং নাজিরপুর, আমি প্রতিটি উপজেলার যেখানেই ঘর হচ্ছে আমি নিজে ফিজিক্যালি যাচ্ছি, আমি ইন্সপেকশন করে দেখতেছি। একটা প্লাস্টার ক্ষতিকর অবস্থায় দেখলে আমি বলতেছি এটা হবে না। আজকে আমি ইউনোদেরকে বলছি যে যেখানে করা হচ্ছে সেই জায়গাগুলো আবার পরীক্ষা করেন যে এটার গুণগত মান টেকসই হবে কিনা। জনপ্রতিনিধিদেরও কিন্তু দায়িত্ব আছে। আমরা যে গরিব অসহায় মানুষদের জন্য ঘর করব, আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচনের আগে পোস্টারের নিচে লিখি খেদমত করিবার, সেবা করিবার সুযোগ দেন, এইসব ক্ষেত্রে কিন্তু স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমপি সকলের সম্মিলিত একটা দায়িত্ব আছে। শুধুমাত্র যদি মনে করি ইউনো সাহেবের কাজ মনিটরিং একটা সেল আছে তাদের কাজ, তা না। এই দেশটা কিন্তু আমাদের সকলের, আমরা সম্মিলিতভাবে কাজ করার জন্য পরিকল্পনা নিয়ে সেখানে কাজ করা হচ্ছে। আপনি অনেকগুলো কথা বললেন, কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট জানতে চাই। ধরেন লোকেশন সিলেকশন থেকে নির্মাণ এবং হস্তান্তর অনেকগুলো ধাপ, কিন্তু কিছু কিছু জায়গায় 36টা উপজেলায় অভিযোগ এসেছে, তো কিছু কিছু জায়গায় একদম প্রতিটি স্তরে আসলে অবহেলা করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে। এটাকে আসলে অবহেলা বললে ঠিক হবে না, দুর্নীতি করা হয়েছে। একটা মানুষকে ছোট একটা উপহার দিতে গেলেও তো সেটা আরেকজনকে দেওয়ার আগে খুলে প্যাকেটটা খুলে দেখে যে উপহারটা ঠিক আছে কিনা। এটা প্রধানমন্ত্রীর উপহার বলা হচ্ছে, যেটা তিনি জনসাধারণকে দিচ্ছেন, সেই প্যাকেটটা কেউ খুলে দেখলো না যে যেই উপহারটা প্রধানমন্ত্রী দিচ্ছেন একটা লোককে সেটা ঠিক আছে কিনা, ঠিক মতো নির্মিত হয়েছে কিনা, সেটা না দেখে উপহারটা দিয়ে দেওয়া হলো। আপনি সঠিক বলেছেন। প্রধানমন্ত্রীর স্বপ্নের এই পরিকল্পনা, একজন ভূমিহীন মানুষ ঘর পেলে তার যে কি আনন্দ, কি উচ্ছ্বাস, তার ভিতর যে কি একটা অভাবনীয় অনুভূতি জাগ্রত হয়, সেই অসহায় বিপন্ন মানুষের একটা উপহার প্রধানমন্ত্রী, সেটাকে দেখভাল করার দায়িত্বে যারা ছিলেন, যদি কেউ দেখভাল না করে থাকেন, সারা বাংলাদেশে সমস্ত ইউনিয়নে কিন্তু এটা হয়নি। যে সকল জায়গায় হয়েছে, এবং জয়নাল ভাই শঙ্কার কথা বলছেন যে আরো কোথাও যদি হয়, আমি মনে করি এটা শুধু দায়িত্ব অবহেলা না, এটা অবশ্যই করাপশন। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার কিন্তু করাপশনের প্রশ্নে জিরো টলারেন্স। আমার বিশ্বাস কোনোভাবে কোনো অনুভূতিতেই কেউ কোনোভাবে পরিত্রাণ পাবে না, তাদেরকে এর সিরিয়াস কনসিকুয়েন্স অবশ্যই বহন করতে হবে। জি, আমি একটু আবু আলম মোহাম্মদ শহীদ খানের কাছ থেকে জানতে চাই যে প্রজেক্টটিতে প্রধানমন্ত্রী নিজে এত জোর দিয়েছেন, তার আবেগের সাথে জড়িত, সেটিতেই যদি এই পরিমাণ দুর্নীতি হয়, তাহলে বড় বড় প্রজেক্টে যে বড় বড় দুর্নীতি হচ্ছে না বা হচ্ছে, সেটা কি আমজনতা ভাবতেই পারে না? না, এরকম জেনারেল কনক্লুশন তো করা যাবেই। আপনি যদি মনে করেন যে এরকম ছোট প্রজেক্টে ছোট দুর্নীতি, তাহলে বড় প্রজেক্টে বড় দুর্নীতি, এরকম কনক্লুশন করা যেতেই পারে। কিন্তু এখানে আপনি দেখেন নিকল, যে আপনি যে সংখ্যার কথা বললেন, 36টা উপজেলায় যদি এরকম ঘটে থাকে এবং কিছু কিছু ইউনিয়নে, তাহলে সংখ্যার দিক থেকে কিন্তু এটা ওই যত বড় প্রজেক্ট তার তুলনায় অল্প সংখ্যায়, কিন্তু অল্প সংখ্যা হলেও এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক এবং এটা তো ঘৃণার বিষয়, এবং যারা যারা এটার সাথে যুক্ত আছেন তাদের বিচার করতে হবে। এই প্রজেক্টে কিন্তু ভালো কাজও হয়েছে, এবং আপনার টিভিতেই আমি দেখেছি যে যারা ঘর পেয়েছেন তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন, তাদের স্বপ্নের কথা বলেছেন, তাদের মাথা গোঁজার ঠাঁই পেয়ে তারা কীরকম সন্তুষ্ট হয়েছেন এটাও আপনারা প্রচার করেছেন। সুতরাং একই মুদ্রার এপিঠ ওপিঠ আছে। এখানে প্রজেক্ট বাস্তবায়ন যেখানে যেখানে ভালো হয়েছে আমরা অবশ্যই তাদের প্রশংসা করি, এবং যারা ভালো কাজ করেছেন তাদের প্রশংসা করতে হবে, এবং যারা খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন, যারা নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি, দুর্নীতি করেছেন, অবহেলা করেছেন, তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন সরকারি কর্মচারীদের যে বিচারের প্রথম ধাপটা হচ্ছে তাদের উইথড্র করে প্রসিডিংস করা, ডিপার্টমেন্টাল প্রসিডিংস। এরপরে যদি তাদের দুর্নীতির যোগ দেখা যায় তাহলে তাদেরকে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মামলা করা হবে, এবং যদি ক্রিমিনাল কোনো অফেন্স থাকে তাহলে ক্রিমিনাল অফেন্সও তাদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে, এবং সরকার সেই দিকে যাচ্ছে। এইখানে বোধহয় সরকার তেমন কোনো ছাড় দেবে না কাউকে। এবং আমাদের জয়নাল সাহেব যেটা বললেন যে আমরাই সাক্ষী হবে, সুতরাং আমাদের বিচার হবে কি না, আসলে গণকর্মচারীদের বিচার তো একটা প্রক্রিয়া এবং একটা প্রক্রিয়ার মধ্যে সব বিচারই যেতে হয়, সুতরাং তাদের সাক্ষী হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যাদেরকে আম জনতাকে আজকে যে দুজনকে সাক্ষী করে আনছেন তারাই সাক্ষী হবেন, এবং আমরা যাদের ঘর নষ্ট হয়ে গেছে, যাদের ঘর বিধ্বস্ত হয়ে গেছে, যাদের ঠিকমতো ঘর পান নেই, যাদেরকে ঘুষ দিতে হয়েছে, তাদেরকে সাক্ষী করা হবে, এবং এইসব মামলা একটু দ্রুততার সাথে সম্পাদন করতে হবে। আমাদের একটা অসুবিধা হলো যে আমরা মামলা করি, ডিপার্টমেন্টাল প্রসিডিংসও করি, আবার অন্য মামলাও করি, কিন্তু এটার একটা দীর্ঘসূত্রিতা আছে। সেখানে মাননীয় মন্ত্রী এবং আমাদের সরকার যদি একটু অ্যাক্টিভ হয়, তাহলে আপনি যে প্রশ্নটা মাননীয় মন্ত্রীকে করেছিলেন
যে এই যে ঘটনাগুলো ঘটেছিল, মিডিয়া রিপোর্ট করেছিল, আগে ব্যবস্থা নিলে হয়তো এরকম ঘটনা কম ঘটতো, সেটা ঠিক। সুতরাং আমাদেরকে এখন দ্রুত এটার একটা বিচার করতে হবে। আর কখনো কখনো বলা হয় দ্রুত বিচার করতে গেলে আবার বিচারটা ঠিক মতো হয় না। সুতরাং আমাদের একটা দ্রুত বিচারের ব্যবস্থা রাখতে হবে এবং বিচারটা ন্যায় ভিত্তিক করতে হবে, সবাই যেন ন্যায্য বিচার পান। এবং বিচারটা করা হলেই তখন দুর্নীতি থেকে মানুষ দূরে সরে আসবে এবং একটা দুর্নীতিমুক্ত সমাজের জন্য যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন হয়তো বাস্তবায়িত হবে। অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে আমার প্রশ্ন, সরকার তো বলেছে টিকা কিনতে আসলে টাকার কোনো সমস্যা না, ধনী দেশগুলো যারা বিক্রি করছে তারা টিকা দেবে কিনা সেটা নিয়েই বরং অনিশ্চয়তা। তাহলে আপনারা মেগা প্রকল্পের টাকা টিকা কিনতে বললেন কেন? দেখুন, আমাদের এই দেশটি 17 কোটি লোকের দেশ। এখন এখানে গত 2 বছর পর্যন্ত আমরা শুধু টিকার কথা বলছি। আমরা নিজেরা তো উৎপাদন করতে পারি নাই, আমাদেরকে এখানেই প্রথম আমরা একটা দেশের উপরে ভরসা করেছিলাম এবং এখানে আমাদের দেশের এক ব্যক্তিকে দিয়েছিলাম যে তিনি কন্ট্যাক্ট করে টিকা আমাদেরকে এনে দেবেন, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি। এখনো আপনার 15 লক্ষ লোকের এক ডোজ টিকা নিয়ে তারা বাকি টিকা তারা এখনো দিতে পারে না। এইটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখন পর্যন্ত যে টিকাগুলো পেয়েছি শুধু চায়না ছাড়া অন্যান্য এলাকায় আমাদেরকে টিকা ফ্রি দিয়েছে, ঠিক আছে। আমাদের কথাটা হচ্ছে বাংলাদেশে এই যে 18 কোটি লোক, 18 কোটি লোকের অন্তত 80% লোকের টিকা দেওয়া দরকার। সেই ব্যবস্থা কি আমাদের আছে? কেন নাই? এবং সেটা যে নাই এই কারণেই আমরা বলছি যে কোথায় সমস্যা। যদি টাকার সমস্যা হয় তাহলে সবকিছু বাদ দিয়ে আগে মানুষকে বাঁচাতে হবে। যেমন বলা হয়, আপনার দেখেন সর্বক্ষেত্রেই বলা হয় জীবন জীবিকা, আগে জীবন তার জীবিকা, এই মিলিয়ে তারপরে মানুষকে চলতে হবে। এখন সেই জীবন বাঁচাবার জন্য যে দায়িত্ব, এই মেগা প্রকল্প আমরা এই জন্য বলছি যে যদি আপনাদের টাকার সমস্যা হয়, সরকারের যদি টাকার সমস্যা হয়, তাইলে পরে দরকার হলে এই মেগা প্রকল্প বা কিছুটা শিথিল করে হলেও আপনারা টাকা দিয়ে টিকা কেনার ব্যবস্থা করেন। কিন্তু এই ব্যবস্থা না হওয়া পর্যন্ত মানুষ শুধু এই লকডাউনে আপনার এই কি বলে গার্মেন্টস, তারপর ইত্যাদি ইত্যাদি দেখেন মানানো যাচ্ছে না, মানুষ বেরিয়ে আসতেছে। সেই জন্য আমরা বলছি যে অনলি একমাত্র এইটার সমস্যা এই কোভিডের যে দেশেই তারা কন্ট্রোল করেছে সেই দেশটাই একমাত্র টিকাই হচ্ছে মূল বিষয়। কিন্তু আমাদের দেশে সেই অবস্থার মধ্যে আমরা নাই। অল্প কয়টা টিকা আমরা বোধহয় কয়েক লক্ষ টিকা কিছু পেয়েছি বা বিনা পয়সায়, কিছু পয়সা দিয়ে কিনেছি। আবার বলতেছি যে এখন রেজিস্ট্রেশন করে শুরু করব, এক ডোজ দিয়ে যদি আমরা দিতে না পারি, এটা আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কিন্তু রয়ে গেছে। সেই জন্য আমরা বলতেছি যে এই টিকার ব্যবস্থাটা এখন আমাদের আগে করা দরকার। সবকিছুর আগে এখন টিকা, এবং টিকা দিয়ে মানুষের জীবনকে রক্ষা করা হলো আমাদের এখন সরকারের প্রধান এবং দায়িত্ব। এবং আমাদের অবশ্য মানুষের, আমাদের সকলেরই দায়িত্ব আছে বদ্ধভাবে যদি আমরা আমাদের নিজেদের জীবনকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করি, সেটাও করতে পারি। কিন্তু আমাদের দেশের মানুষ 80% লোক অশিক্ষিত মানুষ। এই অশিক্ষিত লোকজনদেরকে আপনি গ্রামে দেখেন, কিছুদিন আগেও গ্রামে যদি একজনে ওই মাস্ক পরে যেত তাহলে হাসাহাসি করতো, যদিও এখন করে না। কিন্তু এখন সেই গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। এই জন্যই আমরা বলছি যে মানুষকে বাঁচাতে হবে, এবং বাঁচাবার জন্য যদি টাকা পয়সার সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ওই মেগা প্রজেক্ট থেকে নিয়ে আসুন। এই জন্যই এই কথাটি বলা, এই জন্য এই কথাটি বলেছেন। জি, সমর রেজাউল করিম, মেগা প্রকল্পের জন্য বরাদ্দকৃত টাকা থেকে ভ্যাকসিন কেনার পরামর্শ দিয়েছে বিএনপি, কিন্তু আপনাদের দলের তরফ থেকে এটাকে উদ্ভট প্রস্তাব বলা হয়েছে। এই প্রস্তাবকে কেন উদ্ভট মনে হলো আসলে? দেউলিয়াপনা অবস্থার ভিতরে এই জন্য গঠনমূলক প্রস্তাব না দেওয়ার চেয়ে হঠাৎ করে একটা প্রস্তাব দেয়, এই কারণেই আমাদের দলের থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। প্রথম কথাটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা আসার পরে, বিশেষ করে 2009 সরকার গঠন করার পরে
অর্থনৈতিকভাবে রাষ্ট্রের যে সক্ষমতা হয়েছে, আমাদের রিজার্ভের যে পরিমাণ, বৈদেশিক মুদ্রার অর্জন, মাথাপিছু যে গড় আয়, সেই যে জায়গাটা, এইটা সম্পর্কে হোমওয়ার্ক না থাকার কারণে বিএনপি এই কথা বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন ব্যতিক্রম, যিনি টিকা তৈরি হওয়ার পূর্বেই আগাম টাকা দিয়ে বুকিং করেছেন যে টিকা সফলভাবে তৈরি করতে পারলে আমাকে টিকা দিতে হবে। এটা সাউথ এশিয়ায় তিনি ব্যতিক্রম, যে টিকা তৈরি হওয়ার আগেই তিনি বুকিং দিয়েছেন। তারপরে ভারতের উপরে, ওই যে জয়নাল ভাই বললেন যে একটি দেশের উপর নির্ভর করছে, একটি দেশের না, সিরাম কোম্পানি তারা ভারতে বসে উৎপাদন করে, এটা ভারতের কোম্পানিও কিন্তু না, এটা জয়নাল ভাইয়ের ভুল ধারণা আছে। সেই সময় কিন্তু চীন, রাশিয়া টিকা উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো অনুমোদন পায় নাই। তাহলে প্রোটোকল অনুযায়ী যে সকল দেশের টিকার অনুমোদন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে হয় নাই, আমরা তার কাছ থেকে কিনবই কিভাবে? কাজে আমরা নির্ভর কিন্তু এক দেশের উপরে না, যে দেশ বা যে কোম্পানি করতে পেরেছে তার সঙ্গে আমরা কথা বলেছি। আজকে স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে, আমাদের টিকা আসতেছে। আমাদের 2 দিন পূর্বে কিন্তু 45 লাখ ডোজ টিকা ইতিমধ্যে এসেছে। টিকা সংগ্রহের জন্য আমাদের কোনো ঘাটতি নাই। এখন মেগা প্রকল্পে নতুন করে কোনো পূর্ত ওয়ার্ক কিন্তু হচ্ছে না, কিন্তু চলমান যে প্রকল্প, ধরুন আমাদের কর্ণফুলী টানেল, আমাদের পদ্মা সেতু, এটা দেশ ও জাতির জন্য কল্যাণকর এবং দেশের উন্নয়নের জন্য বড় বড় প্রকল্প। এই প্রকল্প বন্ধ করার দরকার নেই। শেখ হাসিনা সরকারের আর্থিক সক্ষমতা আছে, টিকা কেনার জন্য একবারও সরকারের পক্ষ থেকে বলা হয় নাই যে টাকার অভাবে টিকা আমরা কিনতে পারতেছি না। আর্থিক সক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কোন জায়গায় নিয়ে গেছে, এই ধারণাটা বিএনপির নাই, এই জন্য বলতেছে মেগা প্রকল্প বন্ধ করেন। এখন দেশে আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, আমেরিকায় 1,40,00,000 মানুষের ভাতা বন্ধ করে দিয়েছে, আর শেখ হাসিনা বাংলাদেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা বাড়ানো সহ মুক্তিযোদ্ধাদের ভাতা 20,000 টাকায় বর্ধিত করছেন। একটাও বন্ধ করে নাই, বরং বর্ধিত করছেন। এটা করতে পারছেন কি কারণে? তার সক্ষমতা। আপনি দেখেন দারিদ্র সুরক্ষার জন্য ইতিমধ্যে কিন্তু 6,03,74,682 জন মানুষকে দারিদ্র সুরক্ষা তহবিল থেকে সাহায্য করা হয়েছে। নগদ যে সাহায্য করা হয়েছে তার উপকারভোগীর সংখ্যা 79,হাজার 304 জন। আপনার শিশুদেরকে জন্য 22 কোটি টাকা, 34 লক্ষ টাকার সুযোগ দেওয়া হচ্ছে। এবারে যে ঈদের পূর্বে 1 কোটি মানুষের কাছে সাহায্য পৌঁছে যাবে। কাজে আমাদের কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখারও দায়িত্ব আছে, জীবন এবং জীবিকা, আবার দেশের অর্থনীতিকে চালিয়ে রাখতে হবে, উন্নয়নকে চালিয়ে রাখতে হবে। কোনোভাবে মানুষের জীবনকে গৌণ করে করছি না, কোনোভাবেই আমাদের কোনো প্রকল্পের বন্ধ করে টিকা কিনতে হবে এরকম আর্থিক দৈন্য অবস্থা কিন্তু শেখ হাসিনা সরকার আমলে নাই। এখন আমাদের বাংলাদেশের অর্থনীতির যে সূচকটা, সেটা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এশিয়ার আমাদেরকে সবচেয়ে উল্লেখযোগ্য মেজিং টাইগার হিসাবে পৃথিবী আজকে বাংলাদেশকে গণ্য করতেছে। এই জায়গাটা বিএনপির ধারণা নাই, সেই কারণে তারা মেগা প্রকল্প বন্ধ করতে বলতেছে। মেগা প্রকল্প বন্ধ হবে না, উন্নয়ন কর্মযজ্ঞ বন্ধ হবে না, অন্য অন্য কাজকর্ম চলবে, মানুষকে বাঁচিয়ে রাখা চলবে, এর ভিতর থেকে টিকা আসবে, মানুষকে বাঁচাবার জন্য চিকিৎসা সামগ্রী যেখানে যা লাগে সবটাই শেখ হাসিনা সরকার করতে পারে। তার মানে সম রেজাল্ট করেন আপনি বলছেন সবই চলবে, সেই সঙ্গে টিকা কেনার সক্ষমতা বা সেই অর্থও বাংলাদেশের আছে, সেটাই বলছেন। মোহাম্মদ আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছ থেকে আমি দুটো বিষয় জানতে চাই। প্রথমটা একটু ছোট করে, যে মহামারীর সময় প্রয়োজন হলে মেগা প্রজেক্টের টাকা তো মহামারী মোকাবেলায় ব্যয় করা যেতেই পারে, নাকি এটা কোনো উদ্ভট চিন্তা বা এটাকে উদ্ভট চিন্তা বলা যায় কিনা সেটা আমি জানতে চাই। আর আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন আমার, করোনা ভাইরাস মহামারী সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার জন্য সরকার মোট 1,251 জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দিয়ে পদায়ন করেছে। জরুরি অবস্থায় এটা খুবই সময়োপযোগী সিদ্ধান্ত, এমনটা বিবেচনা করা যেতেই পারে, কিন্তু এই প্রক্রিয়ায় মৃত অবসরপ্রাপ্ত চিকিৎসকও পদায়ন পেয়েছে, এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। মানে এ ধরনের ভুল কি জরুরি পদায়নের ক্ষেত্রে হতেই পারে, নাকি এটা অস্বাভাবিক? আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই, যেটা বিএনপি থেকে যে প্রস্তাব করা হচ্ছে তারা প্রস্তাব করতে পারেন, তাদের নিশ্চয়ই অর্থনীতিবিদরা আছেন, তারা চিন্তা ভাবনা করেই প্রস্তাব দিয়েছেন। মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন সেই উত্তরের দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের যে আর্থিক সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু খুবই ভালো, মানে ভালো সক্ষমতা আছে, এবং আমাদের কাছে যে অর্থ আছে
সেই জন্য টিকা কেনার জন্য অন্য প্রকল্প থেকে টাকা ডাইভার্ট করার এই মুহূর্তে প্রয়োজন নেই। তবে বাজেট তো যে কোনো সময় এটা চিন্তা করা যেতে পারে, বাজেট যা করা হয় সেখান থেকে এক খাত থেকে আরেক খাতে বাজেটে টাকা নিয়ে যাওয়া যেতে পারে এবং এই টাকা নিতে কোনো অসুবিধা নেই। তবে বাংলাদেশের যে বাজেট আছে স্বাস্থ্য খাতে, এবং আমাদের যদি আপনাকে একটা হিসাব দেই, যদি আমাদের 26 কোটির মতো টিকা লাগবে, যদি আমরা $2 করেও টিকা কিনি, মানে $2 না, মানে আমরা 1600 টাকা যদি কিনি টিকা, তাহলে আপনার 40,000 কোটি টাকার মতো লাগবে। তো স্বাস্থ্য খাতে আমাদের 10,000 কোটি টাকা প্লাস টিকার জন্য 14,000 কোটি টাকা এটা অলরেডি আছে। আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটার কথা চিন্তা করেন, আমাদের $46 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ আছে। সুতরাং বাংলাদেশের সরকারের জন্য বা রাষ্ট্রের জন্য টিকা কেনার টাকার অভাব হবে এটা আমি মনে করি না। কিন্তু যদি কোনো কারণে কোনো সময় ইমার্জেন্সি হয়, তবে অবশ্যই আমরা বিভিন্ন প্রজেক্টের টাকা এক প্রজেক্টের টাকা আরেক প্রজেক্টে নিয়ে যেতে পারবো। এটা বাজেটের প্রক্রিয়ার মধ্যে ঘটে থাকে। সুতরাং মেগা প্রজেক্টকে এটা দেখার দরকার নেই, আমরা যে কোনো প্রজেক্টের টাকা নিয়ে আসতে পারি। এবং আমাদের বাজেটটা তো অনেক বড়, সুতরাং আমাদের অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টের, যেমন পদ্মা সেতুর যে কাজ চলতেছে সেটা তো আমরা করবো না, টানেলের কাজটা আমরা করবো না, আমাদের যে রেলওয়ের কাজ হচ্ছে সেটা করবো না। কিন্তু আমাদের অনেক প্রজেক্ট আছে, শত শত প্রজেক্ট আছে যেখান থেকে আমরা টাকা ট্রান্সফার করতে পারি। তো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি সরকার, রাষ্ট্র ভালো জায়গা আছে, তারা এটা মোকাবিলা করতে পারবেন এবং টিকা কেনার টাকার অভাব হবে না। এখন আসি আপনার দ্বিতীয় প্রশ্নে, যে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, 1251 জন ডাক্তারকে ট্রান্সফার করা হয়েছে। তারা সব মেডিকেল কলেজে ছিলেন। আমরা সবাই জানি যে মেডিকেল কলেজে ডাক্তার বেশি আছেন। এই সময় জরুরি অবস্থায় অন্যান্য হাসপাতালে ডাক্তারদের যে অভাব আছে সেই অভাবটা দূর করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটা খুব ভালো পদক্ষেপ। এবং তাদেরকে অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে, ডেপুটেশন। তারা কিন্তু তাদের মূল পদেই থাকবেন। এই করোনাকালে জরুরি অবস্থায় তারা কাজটা করবেন যেসব জায়গায় তাদেরকে দেওয়া হয়েছে। সেখানে একজন মৃত ব্যক্তির নাম আসছে, আপনি বললেন অবসরপ্রাপ্তরও কারো কারো নাম আসছে। ইয়েস, এটা আরও ভালোভাবে দেখা উচিত ছিল। বাট এই একটা দুইটা যে ভুল, এই ভুলটা আমাদের কাছে ভুলটা তো অবশ্যই গ্রহণযোগ্য নয়। তারপরেও যারা কাজ করেন, 1251 জনের তালিকা যারা তৈরি করেছেন, তারা হয়তো অত ভালোভাবে চেক করতে পারেননি। ভবিষ্যতে মৃত ব্যক্তির ব্যাপারটা খুব সেন্সিটিভ এবং এই কারণে আলোচনা হয়, একজন মৃত মানুষকে যখন ট্রান্সফার করা হয় বা তার নামে কোনো কিছু বরাদ্দ দেওয়া হয় বা অন্য কিছু করা হয়, তখন তার পরিবার বা আমরা যারা আলোচনা করি, আমরা অবশ্যই এটাকে খুব সংবেদনশীলভাবে দেখি। সুতরাং এটা একটা ভুল হয়েছে, এই ভুল, এরকম ভুল করা ঠিক হবে না। ভবিষ্যতে যখন তারা আদেশ করবেন তখন আরও ভালোভাবে এটা পরীক্ষা করবেন। এটা ভুলটা যারা করেছেন তাদেরকে অবশ্যই একটু বলতে হবে যে আপনারা এই ভুলটা করে ঠিক করেননি এবং তাদেরকে নিশ্চয়ই কিছুটা হলেও ধমক দিতে হবে। জি নিশ্চয়ই। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে জানতে চাই, টিকা আনার ক্ষেত্রে মানে টিকা নিয়ে বিএনপি বাজেটের কথা বলছে, বরাদ্দ কোত্থেকে কোথায় নেওয়া যায় সেটা বলছে, কিন্তু টিকা আনার ক্ষেত্রে এদেশে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি সরকারকে সহযোগিতা করতে পারতো না? এই যেমন ধরেন এই সমস্যাটা তো আসলে আওয়ামী লীগ বা বিএনপি কারো না, এটা সারা জাতির সমস্যা এই মহামারী। আজ ধরেন অন্যতম টিকা উৎপাদনকারী দেশ চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি শতবর্ষপূর্তিতে ভার্চুয়ালি তাদের এক বৈঠকে বিএনপি কিন্তু যোগ দিয়েছিল। আপনারা সেখানে টিকার বিষয়টা কি তুলতে পারতেন না, নাকি তুলেছিলেন? আপনি একটা সঠিক প্রশ্ন করেছেন এবং আপনি দেখুন, এই অবস্থা যখন বেশি শুরু হয় তখনই কিন্তু আমরা বলেছিলাম যে সকল রাজনৈতিক দল, পেশাজীবী এবং যত প্রকার সংগঠন আছে এবং তাদের সকলকে ঐক্যবদ্ধ করে একটা জাতীয় ভিত্তিতে এই সমাধানের জন্য সরকারকে আহ্বান জানাবার জন্য বলেছিলাম। এবং আমরা বলেছিলাম যে সকলকে সম্পৃক্ত করতে হবে, তার কারণ এই মহামারীটা সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। সেই জন্য আমরা বলেছিলাম সকলকে সম্পৃক্ত করে আপনার এই সমস্যা সমাধান করতে হবে। তার কারণ আমরা কোথায় রাজনীতি করব? যদি দেশ থাকে, মানুষ থাকে, তাহলে পরে রাজনীতি হবে। আর যদি দেশ না থাকে, মানুষ না থাকে, মানুষের যদি ব্যবস্থা না থাকে, তার চলার ব্যবস্থা না থাকে, তার খাওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে কাদেরকে নিয়ে আপনি রাজনীতি করবেন? সেই জন্য আমরা কিন্তু প্রথম থেকে সে আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার মনে করেছে যে তারা একাই 100, সুতরাং আর কারো দরকার নাই, কোনো পেশাজীবীদের দরকার নাই, কোনো অন্য কোনো রাজনৈতিক দলের দরকার নাই, একমাত্র তারাই সমস্ত কিছু সমাধান করবে। কিন্তু আজকে দেখেন যে সেই 5% আমাদের এখানে নেমে এসেছিল, সেটা আজকে 29% মধ্যে নেমে এসেছে।
আমাদের দক্ষিণ বাংলায় বরিশালে আজকে 47%-এর মধ্যে চলে আসছে, যেটা আমরা কোনোদিন চিন্তা করি নাই। বরিশালটা কিন্তু আপনার এই বর্ডার এলাকা না, তারপরেও সেখানে এই অবস্থার সৃষ্টি হয়েছে। কেন আজকে এই অবস্থার সৃষ্টি হবে? এই অবস্থা যদি আমরা যৌথভাবে সকলে মিলে মিশে, এই দেশটা আমাদের সকলের, স্বাধীনতা যুদ্ধের সময় আপনি শুনে থাকবেন যে সকল শ্রেণী পেশার মানুষ কোনো রাজনৈতিক ঘরে বসেছিল না, প্রত্যেকে কিন্তু যুদ্ধের মাঠে দেশ স্বাধীন করার জন্য এগিয়ে গেছে। আমাদের এখন এমন একটা অবস্থার মধ্যে, মহামারীর মধ্যে আমরা করেছি, এখানে সকলকে সম্পৃক্ত করা কিন্তু সরকারের দায়িত্ব, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এই দেশের মানুষকে বাঁচাবার জন্য এগিয়ে আসার। কাজেই আমি বলবো যে এখনো সময় আছে, সরকার সকলকে আহ্বান করে এবং সকলকে সম্পৃক্ত করার জন্য ব্যবস্থা করা উচিত। এই প্রশ্নটাই কিন্তু অ্যাডভোকেট জয়নুল আবেদিন আমি আপনাকে করেছিলাম যে আসলে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও তো দায়িত্ব আছে। আপনি যেমন মুক্তিযুদ্ধের কথা বললেন, সেখানে কিন্তু কাউকে আসলে জোর করেও নিয়ে যেতে হয়নি, দাওয়াত করেও নিয়ে যেতে হয়নি, বা বলতেও হয়নি, সবাই স্বপ্রণোদিত হয়ে দেশের জন্য গিয়েছিল। তেমনি কোনো স্বপ্রণোদিত কাজ বিএনপি করেছে কিনা টিকা আনবার জন্য? সেখানে কিন্তু আহ্বান করা হয়েছিল, সেখানে কিন্তু আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আহ্বান করেছে, যার যা আছে তা নিয়ে আপনারা সব ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েন। প্রেসিডেন্ট জিয়া তার কিন্তু কালুরঘাট থেকে বক্তব্য দিয়ে বলেছিলেন যে আসুন আমরা সকলে এখন বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছে, আমরাও এই স্বাধীনতা যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি, এবং তিনিও কিন্তু একটা ঘোষণা দিয়েছিলেন, যে কারণে আপনি দেখবেন যে সেনাবাহিনীর লোকেরা সবকিছু ছেড়ে দিয়ে পাকিস্তান থেকে বা পাকিস্তানের প্রতি আনুগত্য ছেড়ে দিয়ে তারা বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং প্রেসিডেন্ট জিয়া নিজে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছে দেশবাসী সবাইকে এই মহামারীতে সরকারের পাশে থাকতে, বা সবাই মিলে এই মহামারী মোকাবেলার কথা কিন্তু তিনি বলেছেন। সবাই মিলে মহামারীর কথা আপনি এইভাবে বললে চলবেন না। সকল পেশাজীবী সকলকে আপনার ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান জানাতে হবে, কারণ সরকারের একটা দায়িত্ব আছে। সরকার কিন্তু এখানে বড় দায়িত্ব হচ্ছে সরকারের, এবং সবসময় এই মন্ত্রী সাহেবরা দাবি করেন না, এটা ইনফ্যাক্ট এটা সত্য কথা যে আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, এবং তার একটা বহু বছরের ঐতিহ্যগত রাজনৈতিক দল আওয়ামী লীগ, কিন্তু মাত্র অল্প কয়েকদিন বয়স। কাজে তাদের এই যারা বড় তাদের সকলে সবসময় তাদের দায়িত্বই বেশি থাকে। জি নিশ্চয়ই। আমি একটু আবু আলম মোহাম্মদ শহীদ খানের কাছে আবারও যে মূল প্রসঙ্গ অনুষ্ঠানে, সেই প্রসঙ্গে একটু ফিরতে চাই, এবং একটা প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। যুগান্তরে প্রতিবেদনটি 27 জুন 2021 প্রকাশিত হয়েছিল। রিপোর্টার BM জাহাঙ্গীর তিনি করেছেন প্রতিবেদনটি। সেখানে একদম স্পষ্ট করে বলা আছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক জনগুরুত্বপূর্ণ আশ্রয়ণ প্রকল্পের অধীনে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পেও ভয়াবহ দুর্নীতির ধাবা আঘাত হেনেছে। তাও আবার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনূস সরাসরি এই অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত। তিনি এই সংক্রান্ত সরকার নির্ধারিত কমিটির কোনো ধার ধরেননি। 217টি ঘর নির্মাণ প্রকল্পে নিজস্ব রাজমিস্ত্রি নিয়োগ দিয়েছেন, কেনাকাটা সব একাই করেছেন। বিধি বহির্ভূতভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কোনো কিছু অবহিত না করে ব্যাংক লেনদেনও করেছেন নিজে থেকেই, এবং কাজ শেষ না করেই পুরো বিল নিজেই তুলে নিয়েছেন। এটি একটি ঘটনা। এই ঘটনাটি আমি এই কারণে বললাম যে প্রতিটি পদে পদে এই দুঃসাহস দেখানো আসলেই কি সম্ভব? সরকারি চাকুরি করে কিভাবে সম্ভব? আবু আলম শহীদ খান। এইরকম দুঃসাহস দেখানো সম্ভব না। যদি এটা হয়ে থাকে, এটা তো খুবই একটা বড় ধরনের ঘটনা, এবং এই রিপোর্টের পরপরই আপনি যেটা বলছিলেন মাননীয় মন্ত্রীকে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। তখনই তাকে OSD করা উচিত ছিল, এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করা উচিত ছিল। আমি জানি না এই রিপোর্টের ভিত্তিতে সরকার কোনো অ্যাকশন নিয়েছে কিনা, বাট এটা চরম দুঃসাহস। এই দুঃসাহসকে কোনো কিছুর ইঙ্গিত দেয়। আবু আলম শহীদ খান, ইদানিংকালে আপনি নিশ্চয়ই শুনেছেন সংসদে আসলে আমলা এবং রাজনীতিবিদদের যে মুখোমুখি অবস্থান, সেটার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। এই দুঃসাহসকে কোনো কিছুর সেই রকমই কোনো ইঙ্গিত দেয়?
না, আমি এটাকে জেনারেলাইজ করতে চাই না। সংসদে যে আলোচনাটা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সংসদে আলোচনা হয়েছে বলেই এটা নিয়ে আরও গভীর পর্যালোচনা এবং আলোচনার দাবি আছে। আমরা যেটা মনে করি যে বাংলাদেশে যে আমাদের যে 3টি বিভাগ আছে, আইন বিভাগ, কর্ম বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি বিভাগই নিয়ে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশ রাষ্ট্র, এবং এই 3টি বিভাগের নিজ নিজ অধিক্ষেত্র আছে। তারা নিজের নিজের অধিক্ষেত্রে কাজ করবেন এবং প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব আছে। সংবিধান অনুযায়ী, দেশের আইন অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী তারা কাজ করবেন, এটাই তাদের দায়িত্ব। সংসদে যে আলোচনা হয়েছে সেটা অনেক বড় আলোচনা। ওই আলোচনা আজকে তো আপনি আলোচনা সেটা করছেন না। তারপরে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা যারা গণকর্মচারী বা যারা গণকর্মচারী নিযুক্ত হন বিভিন্ন সময়ে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মধ্য দিয়ে বা অন্য কোনো পরীক্ষার মধ্য দিয়ে, তাদেরকে কিন্তু নিয়োগ করার পরে তাদেরকে ট্রেন করা হয়। তারা এই সমস্ত আইনকানুন পড়েন এবং তাদের কি কর্তব্য, তারা কিভাবে দায়িত্ব পালন করবেন, এবং তাদের মানে রুলস অফ বিজনেস, সেক্রেটারি ইনস্ট্রাকশন, দেশের সংবিধান এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, এসব কিছুই তারা জানেন। সুতরাং তাদেরকে সেই আইন অনুযায়ী চলতে হবে। কেউ যদি আইনের বাইরে চলে যান, কেউ যদি এরকম আচরণ করেন, সেটা তাদের ব্যক্তিগত আচরণ বলে ধরে নিতে হবে। সেটার জন্য পুরো গণকর্মচারীদেরকে দায়ী করা যাবে না, এবং এইসব আচরণ যারা করবেন তাদের ক্ষেত্রে সরকার নির্ধারিত যে পলিসি আছে, যে আইন কানুন আছে, সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা যদি আমরা নিতে ব্যর্থ হই, আমরা যদি না নেই, রাষ্ট্র যদি ঘুমিয়ে থাকে, অথবা সরকার যারা পরিচালনা করছেন তারা যদি এদেরকে কোনো কাজে পাত্তা না দেন, মানে এইসব দেখে চোখ বন্ধ করে রাখেন, তাহলে এই সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। এবং সেই সংখ্যা যদি বাড়তে থাকে, সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। গণকর্মচারীদের অবশ্যই রাজনীতিবিদদের অধীনেই কাজটা করতে হবে, আইনানুগভাবে কাজটা করবেন, ন্যায্যতার ভিত্তিতে কাজটা করবেন। জি, সমর রেজাউল করিম এমপি, আমার কাছে সময় আছে 40 সেকেন্ড। আপনি একটু ছোট করে যদি বলতেন, যারা এই প্রকল্পে বাড়ি পেতে প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনকে টাকা দিল, আবার পেল ভাঙা বাড়ি, তাদের ক্ষতিপূরণের কি হবে? দেখুন, এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যে সরকার, সেই সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছিল। সেই অনুভূতি তিনি তার রক্তে, আদর্শে তিনি ধারণ করেন। ফলে কাউকেই জোড়াতালি দিয়ে ভাঙা ঘর বুঝিয়ে দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। রাষ্ট্র ভূমিহীন অসহায় মানুষের যে সাংবিধানিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সেই অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। অন্তত শেখ হাসিনা সরকার সেই ব্রত নিয়ে কাজ করেন। সে কারণেই তিনি ভূমিহীনদের ঘর দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। একটি ঘর যদি বিপন্ন অবস্থায় থেকে থাকে, তার জন্য যিনি লায়াবেল, অবশ্যই তাকে কম্পেনসেট করতে হবে। সরকার অবশ্যই ভূমিহীনকে, যে ঘরের ভিতর তিনি আটকে পড়বেন, যা বা ঘরটা ধসে পড়ে তিনি বিপর্যস্ত হবেন, এমন ঘর নিশ্চয়ই তাদেরকে দেবে না। সমর রেজাউল করিম, অনেক ধন্যবাদ। আপনার এই কথা শুনে সবাই নিশ্চয়ই আশ্বস্ত হবে, যারা আসলে হতাশ, ভাঙা বাড়ি নিয়ে উপহার পেয়েও আসলে সেই ঘরে থাকতে পাচ্ছেন না, তারা নিশ্চয়ই আপনার এই কথা শুনে আশান্বিত হবে, এবং নিশ্চয়ই আমরা দেখব যে ভবিষ্যতে সব কিছুর বিরুদ্ধে আসলে এক ধরনের অবস্থান নেওয়া হয়েছে এবং এই সমস্যাটির সমাধান হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ আজকের আমজনতায় সঙ্গে থাকবার জন্য। দর্শক, দেখুন আমজনতা, আমজনতার শক্তি, বড় শক্তি।